কেন খালা এমন পাগলামির মানে কি? কুলসুম খালা এদিক ওদিক তাকিয়ে গলা নামিয়ে রহস্যময় ভঙ্গিতে বললেন, কারণ জিগাইয়া কি হইব? তুমি করছালাটা কি মনে আছে? তার উপর আমাকে সূর্য বাবার মতিগতি বুঝন বড় দায়। খালি কইল এই বাড়িতে ধারালো কিছু থাকুন যাইব না। যদি কারোর হাত কাটে বা যে কেউ নিজেরা নিয়ে কোনো পাগলামি করে তবে তার হাড়গোড় আস্ত রাখবো না সে। কারো উদ্দেশ্য কইরা এই কথা কইছে হেইটা তো তুমিই ভালো জানো। আমি ম্লান হাসলাম। খালা আবারও বললেন, তুমি যা করলা তাতে সবার কলিজা শুকাইয়া দিচ্ছ। হাত কাটছো ছুরি দিয়া। হেই ডরে সূর্য বাবা সব সরাইছে যাতে তুমি আর কখনো ছুরি আশেপাশে না পাও। আমি তাচ্ছিল্যের স্বরে বললাম, আচ্ছা কেউ যদি হাত কাটতে চায় তবে কি শুধু ছুরিই লাগে? বাড়ির সব ছুরি ফেলে দিলে কি হবে? কাজ আছে, আবার নতুন করে কিনে এনে সেগুলো কি আমি ব্যবহার করতে পারবো না? খালা আতকে উঠে আমার মুখে হাত চাপা দিলেন। আস্তা গফিরুল্লাহ, এইসব আর একবারও মুখে আনবা না। এসব কথা সূর্য বাবা শুনলে তোমার কপালে দুঃখ আছে আম্মা। হেই এখন বাঘের মতো খ্যাপা আছে। আমি ভয় পাই নাকি তাকে? এখন আমি এই আপেলটা কাটবো কি দিয়ে? বাড়ির সবাই কাটাকাটি করে কি দিয়ে? খালা বললেন, সব বটি দিয়া কাটে। এখন দেখো আমি কাইটা দিই। দাও আমি কাইটা দিই। লাগবে না। আমি জেদ করে আপেলটা দাঁত দিয়ে কামড়ে খেতে শুরু করলাম। লোকটা আসলেই আজব। সেদিন রাতে নিজের ঘর থেকে বের করে দিল, সাথে কত কথা শুনিয়ে দিল, তখন তো দয়া হয়নি। অথচ বজ্জাত লোকটা এখানে বসে ছুরি সরানোর নাটক করেছে। খালা আমার দিকে মায়াবী চোখে তাকিয়ে বললেন, কেমনে এমনটা করলা আম্মা? একবারও কি আমাকে কারো কথা তোমার মনে পড়ে নাই তখন? চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। ঠোঁটের কোণে একটা তিক্ত হাসি ফুটে উঠল। নিজের ওপর চরম অবজ্ঞা থেকেই বললাম, ওই যে এক বাক্য আছে না, আমি বড়ই নাদান। স্রষ্টা ছেড়ে পড়েছি তার সৃষ্টির প্রেমে। সেই প্রেম ধ্বংস পরকাল, ইহকাল রয়েছে থেমে। গলার স্বরটা কাঁপছিল আমার। বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস ফেলে বললাম, জানো খালা, যাকে ভালোবাসার পরিণাম শুধুই শূন্যতা, তাকে ভালোবেসে ফেলাটাই হয়তো নিয়তির সবচেয়ে বড় পরিহাস। আমি আজ সেই নিষিদ্ধ মায়ায় বন্দি, যে আগুনের প্রতিটি শিখা আমাকে দগ্ধ করে। অথচ আমি সেই দহনেই নিজেকে সঁপে দিয়েছি এক অসহ্য সুন্দর যন্ত্রণা। আমার কথা শুনে খালা হঠাৎ আমাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠলেন। বললেন, এমন কথা কইও না আম্মা। আমার সূর্য বাবা তোমারে অনেক ভালোবাসে, শুধু মুখে কয় না। নাইলে তোমারে ওইভাবে অজ্ঞান দেখা সে যা করছিল তা যদি তুমি নিজের চোখে দেখতা। আমাকে কাউরে তোমারে একটু ছুঁইতে দেয় না, এমনকি তোমার আব্বারেও না। সে কি পাগলামি? তুমি চইলা গেলে হ্যাঁ কি করব একবার ভাবো আম্মা। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, এই জায়গায় আমি না হয়ে অন্য কেউ হলেও তার পাগলামিটা এমনই হতো খালা। তিনি এমনই মানুষ, সবাইকে আগলে রাখতে জানেন। খালা আমার হাত ধরে মিনতি করলেন, আম্মা যাইও না তুমি। তুমি গেলেই বাড়িটা ফাঁকা হইয়া যাইব। আমি তোমার জন্য সারাদিন রাঁধবো। তুমি যা খাইতে চাও সব দিব। তুমি তো কিছুই খাইতে পারো না, শুকাইয়া গেছো কত। শরীর দিয়া কত রক্ত গেছে তোমার মনে নাই? সূর্য বাবা পাগলের মতো তোমার লাইকা নেগেটিভ গ্রুপের রক্ত খুঁজে আনছিল সেই দিন। খালার কথায় আমার সব বাঁধ ভেঙে গেল। নিজের কান্নার আটকে রাখতে পারলাম না। তড়িঘড়ি করে খালার কাছ থেকে ছুটে নিজের ঘরে চলে আসলাম। সিঁড়ি দিয়ে ওপরে আসতেই বড়মার ঘর থেকে ঝগড়ার শব্দ কানে এলো। বড়মা আজ প্রথমবার বড় চাচুর সাথে তর্ক করছেন, আর তার কারণটা আমি। আমাকে কেন হোস্টেলে পাঠানো হচ্ছে এটা নিয়ে বড়মা ভীষণ ক্ষিপ্ত। বড় চাচু বলছেন, আহা এই কয়েকদিনের জন্যই তো যাচ্ছে, আবার ফিরে আসবে। এখানে মন নাম বসলে তখন দেখা যাবে। বড়মা তবুও রাজি হলেন না। শেষ পর্যন্ত বড় চাচুই হয়তো হার মানলেন। আমি জানতাম এটাই হবে। বড়মা মুখে যাই বলুক, আমাকে না দেখে তিনি থাকতে পারেন না। কিন্তু সবার এই অবহেলা আমি আর সহ্য করতে পারছি না। তার উপর সূর্য ভাইয়াকে প্রতিদিন চোখের সামনে দেখা নিজেকে সামলানো বড্ড কঠিন। যদি সত্যিই আমাদের ডিভোর্স হয়ে যায় আর তিনি সায়রা আপুকে বিয়ে করেন, তবে আমি বেঁচে থেকেও লাশ হয়ে থাকবো। তার চেয়ে আগেই নিজেকে শক্ত করা উচিত, পাথর হয়ে যাওয়া উচিত। দাদুর ঘরে গিয়ে টোকা দিতেই ভেতর থেকে সাড়া এলো। দাদু হাতে চশমা লাগিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিহাসটা পড়ছিলেন। বইটা তিনি আগেও অনেকবার পড়েছেন, তবু কেন জানি আজও গভীর মনোযোগ দিয়ে প্রতিটি শব্দ দেখছেন। তবে আজ আমার মনে হলো বইয়ের কুসুম আর শশীর সেই অসমাপ্ত ভালোবাসার পরিণতি যে আমি আমার জীবনেই দেখছি। কুসুমের সব মায়া যেমন একসময় উঠে গিয়েছিল, শরীর জীবন যেমন শূন্য হয়ে পড়েছিল, আমাদের পরিণতিও কি তেমনই হবে? সূর্য ভাই কি শশীর মতোই কোনো এক অদৃশ্য ভালোবাসার মায়ায় বন্দী হয়ে আমায় দূরে সরিয়ে দিচ্ছেন? আচ্ছা কুসুমের মতো কি আমিও কোনো একদিন
অন্য সংসারে চলে যাব? সূর্য ভাইও কি একদিন শশীর মতো সেই দহন বয়ে বেড়াবেন? ভাবনার মাঝে দাদু বললেন, কি রে দাদু ভাই, এখনো ঘুমাওনি? কিছু বলবে? দাদু, আসলে আমি তো কাল হোস্টেলে চলে যাব, তাই প্যাকিং শেষ করেছি, কাল সকালেই বের হব। দাদু দীর্ঘশ্বাস ফেলে বললেন, একটু বেশি তাড়াহুড়ো করছো না তো দাদু ভাই? এই বাড়ির কোনো মেয়ে কখনো হোস্টেলে থাকেনি, তুমিই প্রথম। আমি তীর্থস্বরে বললাম, খানবাড়ির কোনো মেয়ে তো আমার মতো কখনো অপয়াও হয়নি দাদু। দাদু আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বললেন, ছি, এসব কি বলছো? তুমি কেন অপয়া হবে? তুমি তো এই বাড়ির সবচেয়ে বড় আশীর্বাদ, আমাদের সুখ, আমাদের গর্ব। তোমার হাসি দেখার জন্যই তো এই বুড়োটা এখনো বেঁচে আছে। আমি ডুকরে কেঁদে উঠলাম। আমি সহ্য করতে পারছি না দাদু, প্লিজ আমাকে যেতে দাও। বাড়ির সবাই আমার সাথে আগের মতো করে কথা বলে না, সবার নজর যেন আমাকে বারবার মনে করিয়ে দেয় যে আমি অনেক বড় অন্যায় করেছি। কিন্তু আমি তো শুধু তোমার কাছে মনের কথাটা বলেছিলাম দাদু, আমি তো কোনো দোষ করিনি। আমি কেন জন্মের পর থেকে শাস্তি পাচ্ছি? মানুষ নাকি পাপের শাস্তি পায়, তাহলে আমি কোন মায়ের গর্ভ থেকে এমন অভিশপ্ত শাস্তি হয়ে পৃথিবীতে আসলাম? আমি কেন জন্মের পর থেকে শাস্তি পাচ্ছি? মানুষ নাকি পাপের শাস্তি পায়, তাহলে আমি কেন মায়ের গর্ভ থেকে এক অভিশপ্ত শাস্তি হয়ে পৃথিবীতে আসলাম? দয়া করে আমাকে এখান থেকে যেতে দাও দাদু, না হলে আমি শেষ হয়ে যাব। পড়াশোনাতেও মন দিতে পারছি না আমি। দাদু আমার মাথায় হাত বুলিয়ে পরম মমতায় বললেন, ঠিক আছে, ঠিক আছে আমার লক্ষ্মী দাদু ভাই, কান্না বন্ধ করো। এভাবে কাঁদলে আমারও যে বড় কষ্ট হয়। তুমি যদি হোস্টেলে থেকে শান্তিতে থাকতে পারো, তবে আমি কাল সকালেই তোমাকে সেখানে পাঠিয়ে দিব। বড় মা বড় চাচুকে মানা করেছিলেন, মনে হয় বড় চাচুও তাদের সম্মতি দিয়েছে। দাদু, বড় মা বড় চাচুকে মানা করেছিলেন, মনে হয় বড় চাচিও তাদের সম্মতি দিয়েছে। দাদু আশ্বস্ত করে বলেন, আমি সব ম্যানেজ করে দেবো, তুমি নিশ্চিন্তে থাকো। মাথা নাড়িয়ে দাদুর থেকে বিদায় নিয়ে নিজের ঘরে ফিরে আসতেই চোখ পড়ল আমার বিছানার ওপর আয়েশ করে বসে আছে সেই আদুরে বিড়াল ছানাটা। অন্যদিন হলে বয়সের অপরিপক্ক আবেগে হয়তো ওকে বুকে জড়িয়ে ধরতাম। সূর্য ভাইয়ের কোল থেকে এসেছে বলে ওর গায়ের লোমে লেগে থাকা সেই চেনা ঘ্রাণটুকু নিজের গায়ে মেখে নিতাম, কিন্তু এখন আর সেই হৃদয়ে ঝড় তোলা পাগলামিগুলো নেই। ধীর পায়ে বিড়ালটার কাছে গিয়ে ওর গায়ে হাত দিতেই ও একদম গোলে কাদা হয়ে শরীর এলিয়ে দিল, যেন বলছি আমায় আরো একটু আদর দাও। নিজের অজান্তেই ঠোঁটে হাসি ফুটে উঠলো। আমি বিড়ালটাকে উদ্দেশ্য করে ফিসফিস করে বললাম, আমি কাল চলে যাবো রে, এই ঘরটাই তুই কাল থেকে একদম একা থাকিস, তবে একটা শর্ত, তুই ওই হিটলার সূর্য ভাইয়ের আশেপাশেও যাবি না। এখন হয়তো খুব আদর পাবে, কিন্তু আমার মতো তোকেও একদিন ও ছুঁড়ে ফেলবে সে, তখন ভীষণ কষ্ট হবে রে, যেমন আমার হচ্ছে। বুক ফেটে কান্না আছে, কিন্তু দেখ আমি কাঁদতে পারছি না, কারণ আমি চাইলেই তো আর কেঁদে সব পেয়ে যাব না। দীর্ঘশ্বাস ফেলে আবার বললাম, আচ্ছা শোন, আমাকে মিস করিস কিন্তু ভীষণভাবে মনে রাখবি আমায়, কারণ এই বাড়িতে আমাকে মনে রাখার মতো তো কেউ নেই, তুই না হয় মনে রাখলি। কথাটা শেষ করতেই পেছনে কারো উপস্থিতির উষ্ণতা অনুভব করলাম। কেউ একজন ঠিক আমার পেছনে এসে দাঁড়িয়েছে, তার শরীরের তপ্ত শ্বাস আমার ঘাড় অব্দি পৌঁছে যাচ্ছে। শরীরে সেই পরিচিত উষ্ণতা জানান দিচ্ছে তিনি এসেছেন। ভয়ে আর আবেশে আমার নড়াচড়া করার ক্ষমতা যেন লোপ পেল। খুব নিচু স্বরে এক গম্ভীর কণ্ঠস্বর কানে এলো, বলেছিলাম না আমার জীবনে আমার জিনিসের সবকিছু থেকে দূরে থাকবি। বুকের ভেতরটা তখন ধরপড় করছে, নিজেকে কোনো মতে সামনে নিয়ে না তাকিয়েই বললাম, আমি আপনার ঘর কিংবা আপনার জিনিসের কাছে যাইনি, বরং আপনি আর আপনার বিড়াল আমার ঘরে আমার কাছে এসেছেন। বলি এক ঝটকায় পেছনে ফিরতে গেলাম আর অমনি তার বলিষ্ঠ শরীরের সাথে ধাক্কা খেয়ে ছিটকে বিছানায় বসে পড়লাম। সূর্য ভাইয়া নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে বললেন, এই শরীরে এত তেজ আসে কোত্থেকে রে? একটা সামান্য ধাক্কা খেয়ে তো সোজা বিছানায় শটান। তিনি আমার গোছানো ব্যাগ আর প্যাকিং এর দিকে তাকিয়ে ভ্রু কুচকালেন, এসব কি? তোকে হোস্টেলে যাওয়ার পারমিশন কে দিয়েছে? আমি জেদ ধরে বললাম, দাদু সহ এই বাড়ির সবাই দিয়েছে। সে দুহাত পকেটে ঢুকিয়ে কাঁধ ঝাড়া দিয়ে বলল, আমি তো দিইনি, আর আমার পারমিশন ছাড়া তোর এক পাও নড়ার ক্ষমতা নেই। এই 1 ঘন্টার মধ্যেই ব্যাগপত্র সব আগের জায়গায় চলে যাওয়া চাই। আমি তেড়ে উঠলাম, আপনার কথাই সব হবে নাকি? আপনি কি আমাকে নিজের দাসী মনে করেন? যখন যা বলবেন আমি তাই মাথা পেতে নেব? সূর্য ভাইয়া এক কদম এগিয়ে এলেন, গলা নিচু করে বললেন, এত তেজ পাস কোথায় তুই? নিজেকে খুব বড় দেখাচ্ছিস তাই না? খুব ম্যাচিওর হয়ে গেছিস? অবশ্যই আমি বড় হয়ে গেছি, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো যথেষ্ট ম্যাচুরিটি আমার আছে। সূর্য ভাইয়ের ঠোঁটে অদ্ভুত এক হাসি ভেসে উঠল, এমন এক মরণাতুর হাসি হাসলেন যাতে কারো জান কোরবান হয়ে যেতে পারে। তিনি আরো খানিকটা ঝুঁকে এসে ফিসফিসিয়ে বললেন,
জানিস বিবাহিত মেয়েরা বেশি ম্যাচুরিটি দেখাতে গেলে কি হয়? তার রহস্যময় কথাই আমি কৌতূহল হয়ে বোকার মতো জিজ্ঞেস করে বসলাম, কি হয়? সূর্য ভাই ঠোঁটের কোণে শয়তানি হাসির মেলা বসেছে। তিনি সোজা হয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। তারপর চলে যেতে যেতে পাশ ফিরে বললেন, খুব তাড়াতাড়ি এক বাচ্চার মা হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই পানি খেতে খেতে ওখান দিয়ে যাচ্ছিলেন বড় চাচ্ছু। ছেলের মুখে এমন বিস্ফোরক কথা শুনে তিনি সামলাতে পারলেন না। মুখের সব পানি ফরফর করে সামনে ছিটিয়ে দিলেন। সূর্য ভাই একবার চরম বিরক্তি নিয়ে বাবার দিকে তাকালেন, তারপর ভাবলেশীন মুখে গটগট করে চলে গেলেন। আর আমি পাথরের মতো জমে দাঁড়িয়ে রইলাম। আসলে এখন আমার রিয়াকশনটা ঠিক কী হওয়া উচিত সেটাই বুঝতে উঠতে পারলাম না। আমি জানি চাচ্ছু মূলত বড় মার সিদ্ধান্ত জানাতে এসেছিলেন যে তিনি আমায় হোস্টেলে দিতে রাজি নন, কিন্তু সূর্যের কথা শুনে তিনি সব ভুলে গেলেন। একবার সূর্য ভাইয়ের যাওয়ার দিকে আর একবার আমার দিকে তাকিয়ে চাচ্ছু সেদিক থেকে এসেছিলেন সেদিকেই হাঁটা দিলেন। আমি দ্রুত দরজাটা বন্ধ করে বিছানায় ধপ করে বসে পড়লাম। আমার কান গান গলা যেন সব আগুনের মতো গরম হচ্ছে। সে তো বিবাহিত মেয়ের কথা বলেছে, আমিও তো বিবাহিত, কিন্তু আমাদের বিয়ের তো কোনো মানেই নেই। বড্ড তৃষ্ণা পেয়েছে, সাধারণ পানিতে হবে না, একদম বরফ মেশানো ঠান্ডা পানি লাগবে। তড়িঘড়ি করে দরজার কাছে গেলাম, কিন্তু হায় আল্লাহ, এ কি বিপদ! আমি ভেতর থেকে দরজা বন্ধ করেছিলাম, এখন হাজার চেষ্টাতেও দরজা খুলছে না কেন? এটা কি কোনোভাবে জ্যাম হয়ে গেল? আজ সবকিছুই কেমন যেন বড্ড অদ্ভুত লাগছে। সবচেয়ে বেশি সূর্য ভাইয়ের আচরণ। তার এমন অদ্ভুত আচরণে চোখের সামনে ভেসে উঠল রোকাইয়া আপুর বিয়ের রাতের সেই স্মৃতি। সেই রাতেও তিনি এমন সব অদ্ভুত আচরণ করেছিলেন এবং সেই রাতেই জীবনে প্রথমবার তিনি আমাকে ভুল বুঝে সবার সামনে আমার সাথে জঘন্য ব্যবহার করেছিলেন। আর আমি অভিমানে নিজের মৃত্যুর পরোয়ানা সই করেছিলাম।